জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশিষ্ট শিষ্য শ্রী কৃপাসিন্ধু রক্ষিত পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার অমীয় আত্মকথনে লিখছেন, শনিবার ২৬শে জানুয়ারি ১৯৫৭ রাত্রি নেমেছে। ঠাকুরঘরের ভিতরে প্রশস্ত চৌকিতে শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম করছেন। তার পশ্চিম দিকে ছোট একটা খাটে শুয়ে আছেন শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুরের রাতের ভোগ প্রস্তুত করে এসে শ্রী শ্রী বড়মা বিশ্রাম নিচ্ছেন। ঘরের ভিতর একদিকে মৃদু শক্তির একটা ছোট বৈদ্যুতিক আলো জ্বলছে। ভক্তজন সে সময় উপস্থিত না থাকায় ঠাকুর ঘরের কাছটা নিস্তব্ধ। শ্রী শ্রী বড়মার কাছে ২-৩ জন মা বসে আছেন। তাদের সাথে শ্রী শ্রী বড়মা নিম্নস্বরে গল্প করছেন। এই সময় দেবীদা অর্থাৎ দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঘরে ঢুকতেই শ্রী শ্রী বড়মা তাকে কাছে ডাকলেন। শ্রী শ্রী বড়মা বললেন, এই শোন, পড়ে দেখ, একটা মজার চিঠি। একটা চিঠি শ্রী শ্রী বড়মা দিলেন দেবীদার হাতে। কালীপদ রায় নামে এক দাদা চিঠিটি লিখেছেন। তিনি জানিয়েছেন তার এখনো ডিম মাংস খেতে ইচ্ছা করে। তাই তিনি জানতে চেয়েছেন ছানা কেমন করে রাঁধলে মাংসের মতো লাগে, ডিমের স্বাদ পাওয়া যায়। শ্রী শ্রী বড়মার কাছে আসা এই চিঠিটির পরিপ্রেক্ষিতে শুরু হলো গল্প। শ্রী শ্রী বড়মা বললেন, মাংস তো আমি কোনোদিন খাইনি। মাংস রাঁধতে হয় কেমন করে তা আমি জানি না। আমাদের বাড়ি ছিল পণ্ডিতের বাড়ি। বলতো মেয়েরা মাংস খায় না, মেয়েরা মাংস খেলে নাকি রাক্ষস হয়, আর বেটা ছেলেরা পেঁয়াজ খায় না। দেবীদা জানতে চাইলেন, আপনি মাছ খেতেন না? শ্রী শ্রী বড়মা উত্তর দিলেন, হ্যাঁ, মাছ তো খুব খাইছি। মাছ না হলে ভাতই খেতে পারতাম না। শ্বশুর বাড়িতে কর্তা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব মাছ খাওয়ার জন্য খুব বলতেন। মাছ খাইছি আমি অনেক দিন। মণি যখন পেটে তখন মাছ খাওয়া ছাড়িছি। বড় খোকা হলেও মাছ খাইছি। বড় খোকাও বোধহয় কয়েকদিন খাইছে, তবে ওর মনে আছে কি না জানি নে, কিন্তু মণি আর বাড়িতে মাছ দেখেনি। দেবীদা প্রশ্ন করলেন, ঠাকুরও তো মাছ খেতেন? শ্রী শ্রী বড়মা বললেন, হ্যাঁ, কিন্তু ঠাকুর যেবার ছাড়লেন আমরাও সেইবারই ছাড়লেম। কর্তা খুব রাগ করতেন, ঠাকুরের মাও রাগ করতেন। আমরা যখন মাছ ছাড়লাম কর্তা বলতেন, আমি খাবো, আমার জন্য মাছ এনে দাও। তবে তাও আর বেশি দিন চলল না। আমরা যখন আর খেলামই না তিনিও ছেড়ে দিলেন। স্মৃতি রোমন্থন করে শ্রী শ্রী বড়মা শোনান তাঁর ছোটবেলার নানান কথা। শ্রী শ্রী বড়মা বলতে থাকেন তাঁর জীবন কথা। আমি কিছু জানতাম না। শ্বশুর বাড়িতে এসে আমাকে সব শিখে নিতে হয়েছিল। গুঁতো খেতে খেতে শিখেছিলাম। আর না তো কইতাম না। কোনো কাজের কথা বলে যদি কেউ জিজ্ঞাসা করতো, পারবা? আমি ঘাড় নেড়ে হ্যাঁ উত্তর দিতাম। কথা বলা তো নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই, তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এই রকমভাবে শ্বশুরবাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুচি রাঁধতে গিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই হ্যাঁ। না নেই কোনো কাজে, তারপর রাঁধতে যে পোড়ায় ফেললাম, এর জন্যেও বকা খাইছি খুব। দেবীদা জিজ্ঞাসা করলেন, তাতে আপনার মনে কষ্ট হতো না? শ্রী শ্রী বড়মা হাসতে বললেন, মোটেই না। কারণ আমি তো কাজ জানি নে, আমায় শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে আর শিখতে শিখতে আমার 14 বছর বয়সের মধ্যেই আমি এক্সপার্ট হয়ে গেলাম। শ্রী শ্রী বড়মা বলে চলেছেন তার স্মৃতি কথা। একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল। জিজ্ঞাসা করতেই আমি করলাম, হ্যাঁ, পারবো। কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নেই তা আর আমি জানি?
শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে, ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো। তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয়, তা কি আর জানি? আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন। আমি সকলের পাতের কাছে বাটিতে একটা করে আস্ত তালের আঁটি একটু দুধের মধ্যে করে বসায় দিলাম। শ্বশুর দেখে বললেন, এ করিস কি? তারপর বলে দিলেন কেমন করে তালক্ষীর করতে হয়। তখন শিখলাম তালক্ষীর করা। আবার আমার পেছনে লাগার লোকও কম ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যির মা, ও করতো কি, একদিন আমি রান্না করে রেখেছি, সবাইকে খেতে দেব, উনি এসে পলায়ে পলায়ে আমার সব রান্নার মধ্যে খানিকটা করে করে নুন দিয়ে দিলেন। খাওয়ার সময় সবাই দেখে নুনে পুড়ে গেছে। তখন উনি চেঁচায়ে বলতে লাগলেন, আর কেডা, ওই বউয়ের কাজ এই রকমই, নুন দিয়ে পোড়ায়ে রাখিছে। দেবীদা কৌতূহল হয়ে জানতে চান, আপনি এর জন্য কখনোই কিছু বলতেন না? শ্রী শ্রী বড়মা জোর দিয়ে মাথা নেড়ে বললেন, না, আমি ভাবতাম আমার কি, আমি তো আর করিনি, কয় কক না, তাতে আমার কি। তারপরে আবার নিজেই ধরা পড়তো, ধরা পড়ে বেকুব হতো। বাড়ির মধ্যে হয়তো কেউ হেগে রেখেছে, চেঁচায় চেঁচায় বলতো, এ আর কেউ না, ওই বই হেগেছে। দেশলাই খুঁজে পাচ্ছে না, ব্যাস ওই বইয়ের কাজ, এখান থেকে নিয়ে নিয়ে বাপের বাড়ি পাঠাচ্ছে। আমি ভাবতাম হয়তো সত্যি কথা, হয়তো আমি পাঠাইছি, তা না হলে কবে কেন? আর মানুষ কয়ে যদি একটু শান্তি পায় তো পাক না। দেবীদাস প্রশ্ন করলেন, শ্বশুরবাড়িতে কি কারো হাতে কখনো মার খেয়েছেন? শ্রী শ্রী বড়মা বললেন, হ্যাঁ, সে আবার বাদলি, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভাতা করতো বেশি। শ্রী শ্রী বড়মার কাছে উপস্থিত মায়েরা এবং দেবীদা মুগ্ধ হয়ে শুনছেন শ্রী শ্রী বড়মার জীবনের বিচিত্র কাহিনী। শ্রী শ্রী বড়মা হাসতে হাসতে বলে চলেছেন তার জীবন কথা। সংসারে কাজ করতে হতো, কিন্তু ভয় করলে চলবে না। ঘরের পেছনে বাঘ ডাকছে, আর আমি ঘরের মধ্যে বসে বসে রাঁধছি। বাড়ির মধ্যে আর তো মেয়ে মানুষ নেই তখন। একদিন শ্বশুর বলেছিলেন, ঢেঁকি ঘর গোবর দিয়ে রেখো, সকালে লাগবে। তা আমার ঘুম ছিল খুব বেশি, ঘুমায় পড়েছিলাম। রাত্রে যখন ঘুম ভাঙল, হঠাৎ মনে পড়ল কাজ তো হয়নি। তখন সেই রাত্রে ঢেঁকি ঘর গোবর দিলাম বসে বসে। ঘর তো সামান্য একটা বনের বেড়া, বাঘ যে কোনো মুহূর্তে ভেঙে চলে আসতে পারে। আর সেই বাঘের ডাকে মাটি কেঁপে কেঁপে উঠত। ভয় করলে চলবে না। অবশ্য ভয়ে আমার করতও না। তার জন্য আবার বাড়ি থেকে বলতো, ভয় নেই যার, জাত যায় তার। কাম করলেও এই বকুনি আমার শুনতে হতো। গাছের তলায় আম পড়ে ধূপ হয়ে থাকতো, বাঘের ভয়ে কেউ যেত না, আমি কুড়িয়ে নিয়ে আসতাম। ভয় না থাকার জন্য রাগ করতো সবাই, কিন্তু খাওয়ার সময় মজা করে খেত। এরপর শ্রী শ্রী ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কথা উঠল। শ্রী শ্রী বড়মা বললেন, অত কাছে তো শ্বশুরবাড়ি, পাবনা আর হিমায়তপুর। ঠাকুর রোজ পাবনায় পড়তে যেতেন, কিন্তু শ্বশুরবাড়ি যেতেন না। ঠাকুর শ্বশুরবাড়ি গেছেন জীবনে মোটে একবার। যারা বাড়া ভানে, অর্থাৎ ধান ভেনে খায়, তাদেরও একটু ইচ্ছা করে জামাই নিতে। যদিও আমার মা গরিব ছিল, তারও জামাই নেবার ইচ্ছা খুবই ছিল, কিন্তু কিছুতেই আর পারতো না। সেই একবার, তাও বিকালে গেলেন, রাত্রিটুকু থাকলেন, আবার সকালেই চলে আসলেন। একটু চুপ করে থেকে আবার স্মৃতির মণিকোঠার দুয়ার খুলে বলতে থাকেন শ্রী শ্রী বড়মা, ঠাকুর যখন কলকাতা থেকে আসতেন, সে কি অবস্থা! এক মুখ গোঁফদাড়ি, কাপড়ে চিমটি দিলে মাটি উঠত। 5 টাকা করে পাঠানো হতো, তাই দিয়ে তার কোনো রকমে চলতো কলকাতায়। খাওয়াই হতো না ভালো করে, বাড়ি আসলেও আবার বিপদ। মানুষ কইতো, যুবতী বউ বাড়ি, সেই জন্য ঘন ঘন আসে। আবার কলকাতায় থাকলেও কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। সেই জন্য আমি ভাবতাম থাকগে ও কলকাতায় থাকাই ভালো। আমি নাকি তখন যুবতী, আমার বয়স তো মোটে তখন 11 বছর। হেসে উঠলেন শ্রী শ্রী বড়মা। একবার বড় খোকারে
মারি ছিলাম। শ্বশুর আমাকে তাড়া করে নিয়ে গিয়েছিলেন। হারামজাদা বউ, ছেলের গায়ে হাত, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি একেবারে পাঁচ দুয়ারের দরজা খুলে দে দৌড়। শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন। আমি হয়তো শুয়ে আছি, আমি তো খুব ছোট তখন। আমার হাঁটুর কাপড় বুকে, বুকের কাপড় কোথায় গেছে। শ্বশুর এসে আমার কাপড় চোপড় ঠিক করে দিতেন। হয়তো মশারি ফেলেনি, মশারি ফেলে দিয়ে চলে যেতেন। কতদিন হয়তো পিঁড়ির পরে শুয়েই রাত কাটায় দিছি। ঘুম ছিল খুব। একবার আমি ঘুমায় আছি, এই তো ঠাকুর আছেন, ঠাকুরের সামনেই করছি। আমার গা থেকে গহনা খুলে নেওয়া হলো, গহনা খুলে দেওয়া হলো একজনকে। পরদিন ঘুমের থেকে উঠে প্রচার করা হলো, ওই বউই গয়না বাপের বাড়ি পাঠায় দিয়েছে। আমি চুপ করে থাকলাম। অনেক দিন পরে শেষকালে ঠাকুরই বলেন, ওই লোকটা টাকার অভাবে মোকদ্দমা করতে পারছিল না, তাই ওই গহনা খুলে দিয়েছিলাম। কিন্তু লোকটা যখন মামলা জিতে আসলো, তখন আর কেউ জানলো না যে সে টাকা পেল কোথায়। এই কথার শেষে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর উঠে বসলেন। বসে এদিক ওদিক দেখে জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে বললেন, বড় বউ, এবার উঠব। শ্রী শ্রী বড়মা তাড়াতাড়ি উঠে পড়লেন। যারা শ্রী শ্রী ঠাকুরের পায়খানায় যাওয়ার ব্যবস্থা করে, তাদের ডাক দিয়ে ব্যবস্থা করতে বললেন। শ্রী শ্রী ঠাকুর উঠে চটিজোড়া পায়ে গলিয়ে পায়খানার দিকে গেলেন। শ্রী শ্রী বড়মার আত্মজীবনের কথন সেদিনের মতো শেষ হলো। শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী শ্বশুর ঘরই হলো মেয়েদের প্রকৃত শিক্ষালয়। এই জীবনবাদেরই প্রতিচ্ছবি আমরা পাই শ্রী শ্রী বড়মা কথিত আত্মচরিতে। জয়গুরু।